সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে অভিযোজন কাকে বলে এবং ক্যাকটাস আর রুই মাছের যে অঙ্গ সংস্থানগত অভিযোজন দেখা যায় সেটা সম্পর্কে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করার পূর্বে আগে আমাদের জেনে নিতে হবে অভিযোজন কাকে বলছে। অভিযোজন, দেখো এই অভিযোজন যে টার্মটা সেটা থ্রু কি বোঝায়, কোনো একটা জীব কোনো একটা নির্দিষ্ট পরিবেশে থাকার জন্য বা বেঁচে থাকার জন্য সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ওর নিজের দেহে বা শারীরিক ভাবে, গঠনগত ভাবে বা অঙ্গ সংস্থানগত ভাবে বা আচরণগত ভাবে যে সমস্ত পরিবর্তন আসে তাকে আমরা কি বলে থাকি, অভিযোজন বলে থাকি। সে সেই নির্দিষ্ট পরিবেশে মানিয়ে চলার জন্য বা অ্যাডজাস্ট করার জন্য ওর মধ্যে কিছু কিছু চেঞ্জেস আসে। সেই চেঞ্জেস গুলোকে আমরা যখন ডিটেলসে দেখি তখন সেটাকে আমরা কি বলি, অভিযোজন। এই অভিযোজনের মাধ্যমে কিন্তু অভিব্যক্তি সম্পন্ন হচ্ছে। অভিব্যক্তি একদিনে কিন্তু হয় না, মন্থর এবং ধারাবাহিক প্রক্রিয়াতে হয়ে থাকে। এবং এই মন্থর এবং ধারাবাহিক প্রক্রিয়ায় জীবের দেহে যে সমস্ত চেঞ্জেস গুলো আসে, যে সমস্ত পরিবর্তন গুলো আসে, সেগুলোকে আমরা কি বলে থাকি, অভিযোজন। এই অভিযোজন কত ধরনের হয়ে থাকে? অভিযোজন 3 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে অঙ্গ সংস্থানগত, 2 হচ্ছে শারীরবৃত্তীয়, আর লাস্টেরটা কি, আচরণগত। অঙ্গ সংস্থানগত এই টার্মটার থ্রু কি বোঝাচ্ছে, যে জীবের একটা পার্টিকুলার অঙ্গের কোনো রকম পরিবর্তন হয়েছে বা পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য জীবের মধ্যে ওই নির্দিষ্ট অঙ্গে মানে সৃষ্টি হয়েছে বা সেই নির্দিষ্ট অঙ্গটায় কোনোভাবে অভিযোজনগত পরিবর্তন এসছে। শারীরবৃত্তীয় পরিবর্তন বা শারীরবৃত্তীয় অভিযোজন এই টার্মটার থ্রু আমরা কি জানতে পারি, যে ওই জীবের বা ওই নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণীর দেহে কি হয়েছে, সমগ্র দেহ গঠন জুড়ে কি হয়েছে, পরিবর্তন এসছে, অভিযোজনগত পরিবর্তন এসছে। কেন? কারণ পরিবেশের সাথে ও মানিয়ে চলতে চায় বা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে ও সেই সেই নির্দিষ্ট পরিবেশে ও কিন্তু বেঁচে থাকতে চায়। লাস্টে যে আসছে আচরণগত পরিবর্তন, আচরণগত অভিযোজন, যেটার থ্রু আমরা কি বুঝতে পারি, যে কোনো উদ্ভিদ বা প্রাণী সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজেদের বিহেভিয়ার বা আচরণের কোনো রকম পরিবর্তন ঘটিয়েছে, বা সেই স্থানে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য ওরা নিজেদের মধ্যে এমন কিছু কৌশল তৈরি করেছে যার সাহায্যে কিন্তু ওরা সেই নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকতে সক্ষম হয়েছে। তো আজকে আমরা যেটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন। সেই সম্পর্কে ক্যাকটাস আর রুই মাছের মধ্যে কি কি অভিযোজনগত পরিবর্তন এসছে সেই সম্পর্কে পড়বো। ফার্স্টে কে আসছে, ক্যাকটাস। ক্যাকটাস বা জেরোফাইট জাতীয় উদ্ভিদ। ক্যাকটাসকে আমরা প্রায় সবাই দেখেছি। ক্যাকটাস দেখতে কিরকম হয়ে থাকে, ঠিক এইরকম একটা স্ট্রাকচার থাকে এবং সারা গায়ে কি থাকে, পুরো মোমের আস্তরণ থাকে। একেবারে পুরো মানে একদম মসৃণ একটা লেয়ার থাকে। যদি তোমরা ভালো করে পর্যবেক্ষণ করো তাহলে দেখবে ওদের গায়ের ওপর একটা মসৃণ লেয়ার থাকছে, আর কি ওদের সারা গায়ে এরকম কাটা থাকছে। এই মসৃণ মোমের লেয়ারটা কেন থাকছে আর কাটাটাই বা কেন থাকছে? দেখো ওরা যে মরুভূমি অঞ্চলে থাকে, মরুভূমি অঞ্চলে কি হয়, বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম, সারা বছরে 25 সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত হয়, এটা আমরা সবাই জানি। তাই জন্য ওরা সেই পরিবেশে বেঁচে থাকার জন্য কি করেছে, সে পরিবেশের মতো করে নিজেদেরকে গড়ে তুলেছে। মানে সেই পরিবেশে বেঁচে থাকার জন্য ওরা নিজেদের মধ্যে এমন কিছু অভিযোজনগত পরিবর্তন এনেছে যার ফলে কিন্তু ওরা সেই পরিবেশে বেঁচে থাকতে পারছে। ওরা কি করেছে, ওদের সারা গায়ে এই পুরো মোমের লেয়ারটা কেন থাকছে, কারণ যাতে বাষ্পীমোচন হয়ে বা বাষ্পীমোচনের থ্রু বা ট্রান্সপোর্টেশন যে
বাষ্পীমোচনের সাহায্যে যাতে ওদের দেহ থেকে যে এক্সেস ওয়াটারটা রয়েছে বা অতিরিক্ত যে জলটা রয়েছে সেটা যাতে বেরিয়ে যেতে না পারে, তাই জন্য কিন্তু ওরা নিজেদের সারা দেহে এই মোমের আস্তরণ দ্বারা আবৃত থাকে। আর ওদের যে ছোট যে পাতাগুলো রয়েছে সে পাতাগুলোতে পত্ররন্ধ্র বা স্টোমাটা থাকে। আমরা জানি পত্ররন্ধ্র কি করে, এই যে উদ্ভিদের দেহে উদ্ভিদ মাটির থেকে যে জল সংগ্রহ করে সেই জলের কিছুটা অংশ সালোকসংশ্লেষে কাজে লাগায়, আর যে অতিরিক্ত জল রয়েছে সেই অতিরিক্ত জলটাও কি করে পত্ররন্ধ্রে, পাতার যে পত্ররন্ধ্র রয়েছে সেই পত্ররন্ধ্রের থ্রু ও কি করে পরিবেশে মুক্ত করে। এইবার ওদের দেহ থেকে যদি বাষ্পীমোচনের ফলে সেই সমস্ত জল যদি বেরিয়ে যেত বাইরে, তাহলে কি হতো, তারা তো বেঁচে থাকতে পারতো না। তো তাই জন্য পরিবেশে তাদেরকে বেঁচে থাকার জন্য কি করতে হবে, এমন কিছু করতে হবে যাতে এই জলটা ওদের দেহের বাইরে যাতে না বেরোয়। তাই জন্য ওরা পাতাগুলোকে কি করেছে, কাঁটায় রূপান্তরিত করে দিয়েছে। এই যে এই যে কাণ্ডটাকে আমরা দেখছি, এই যে কাণ্ডের মধ্যে কোনো পাতা নেই, কেবল কাটা 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 পুরো মোমের আস্তরণ যুক্ত, এটাকে আমরা কি বলে থাকি, পর্ণকাণ্ড। পর্ণকাণ্ড বা ফাইলাক্লোড বলছি, ফাইলাক্লোড বলছি। পর্ণকাণ্ড বা ফাইলাক্লোড বলা হয়ে থাকে। এই ক্যাকটাসে এই ধরনের কাণ্ডকে কি বলা হয়ে থাকে, পর্ণকাণ্ড বা ফাইলাক্লোড। এইবার কি হয়েছে দেখো, মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ যেহেতু কম, সুতরাং ভূগর্ভস্থ জলস্তরও কম হবে। অনেকটা ভূগর্ভের অনেকটা নিচে কিন্তু জলস্তর থাকে। তাই জন্য ওদের তো সেই স্থানে বেঁচে থাকতে হবে, তাই ওদের মূলগুলো কি হয়, আরো বেশি সবল সুগঠিত হয় এবং মাটির অনেক নিচ অব্দি কিন্তু যায়, যাতে ভূগর্ভস্থ জলস্তর খুঁজে পেতে পারে। আর কি হয়, প্রধান যে মূল রয়েছে, প্রধান মূলের সাথে শাখা মূল প্রশাখা মূল প্রত্যেকটাই কিন্তু সবল এবং সুগঠিত হয়। তাহলে ক্যাকটাসের দেহে এই সমস্ত অভিযোজন কিন্তু আমরা দেখতে পাই। এই সমস্ত এগুলোকে আমরা কি বলে থাকি, অঙ্গ সংস্থানগত অভিযোজন। এরপরে কে আসছে, এরপরে আসছে রুই মাছ। রুই মাছের ক্ষেত্রে আমরা যে অঙ্গ সংস্থানগত অভিযোজন দেখতে পাই সেটা কি, রুই মাছের পটকা। রুই মাছের পটকা, রুই মাছ। এই রুই মাছটা কি, মাছ হচ্ছে সর্বপ্রথম সৃষ্টি হওয়া মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী যত প্রাণী রয়েছে, মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী, তাদের মধ্যে সর্বপ্রথম কে সৃষ্টি হয়েছে, মাছ। তাহলে রুই মাছের ক্ষেত্রে যে অঙ্গ সংস্থানগত অভিযোজন সব থেকে বেশি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে মাছের পটকা। পটকার ক্ষেত্রে কি হয়েছে দেখো, ওদের যে মেরুদণ্ড রয়েছে সে মেরুদণ্ডের নিচের দিকে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট পটকা অবস্থান করে। পটকাটাকে দেখতে অনেকটা এরকম হয়ে থাকে, এরকম হয়ে থাকে, দুটো প্রকোষ্ঠ থাকে। এটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, এটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, আর এইটা কি, পশ্চাৎ প্রকোষ্ঠ। পশ্চাৎ প্রকোষ্ঠ। এই যে অগ্র প্রকোষ্ঠ, এই অগ্র প্রকোষ্ঠের নাম হচ্ছে রেড গ্রন্থি। আর পশ্চাৎ প্রকোষ্ঠের নাম কি, রেটিয়া মিরাবিলিয়া। রেটিয়া মিরাবিলিয়া। অগ্র প্রকোষ্ঠ কি কাজ করে আর পশ্চাৎ প্রকোষ্ঠ কি কাজ করে আমরা দেখব। অগ্র প্রকোষ্ঠে কি হচ্ছে বা রেড গ্রন্থিতে কি হচ্ছে, গ্যাস উৎপন্ন হয়। মাছ, এই পটকা থাকার জন্যই কিন্তু মাছ জলের ওপরে ভেসে উঠতে পারে, আবার যখন ইচ্ছা হয় জলের নিচে নেমেও যেতে পারে। পটকার মধ্যে যে অগ্র প্রকোষ্ঠ, যে এই যে অগ্র প্রকোষ্ঠ আমরা দেখতে পাচ্ছি, এই অগ্র প্রকোষ্ঠে যে রেড গ্রন্থি নামে পরিচিত, এর মধ্যে কি হচ্ছে, গ্যাস উৎপন্ন হচ্ছে। এবার যখন গ্যাস উৎপন্ন হয় তখন এই যে রেড গ্রন্থি আর রেটিয়া মিরাবিলিয়ার মাঝে একটা ভাল্ব থাকে। ভাল্ব কাকে বলে, এই যেখানে একটা ভাল্ব থাকে, ভাল্বটাকে কি বলে, দরজা। মানে ভাল্বটা অনেকটা দরজার মতন কাজ করে। এই দরজাটা যখনই রেড গ্রন্থি গ্যাস দিয়ে পূর্ণ হয়ে যায় তখন এই দরজাটা বন্ধ হয়ে যায় বা ভাল্বটা বন্ধ হয়ে যায়। তার ফলে অগ্রপ্রকোষ্ঠ ফুলে ওঠে। তার ফলে কি হয়, মাছের আপেক্ষিক গুরুত্ব কম হয়ে যায় এবং জলের উপরে ভেসে উঠছে। এইবার যখন মাছ চাইবে যে না,
এখন আমার জলে ভেসে থাকার কোনো ইচ্ছা নেই, আমি এখন জলের নিচে যাব, তখন কি হচ্ছে এই রেড গ্রন্থি আর রেটিয়া মিরাবিলিয়ার মাঝখানে এই যে দরজাটা বা যে ভাল্বটা রয়েছে সেটা খুলে যায়। তখন কি হয়, এই রেড গ্রন্থি থেকে গ্যাস কোথায় ট্রান্সফার হয়ে যায়? রেটিয়া মিরাবিলিয়াতে বা পশ্চাৎ প্রকোষ্ঠে। অগ্রপ্রকোষ্ঠ থেকে পশ্চাৎ প্রকোষ্ঠে বা রেড গ্রন্থি থেকে রেটিয়া মিরাবিলিয়াতে কি হচ্ছে, গ্যাসটা চলে যাচ্ছে। তার ফলে রেটিয়া মিরাবিলিয়ার মধ্যে অসংখ্য কি রয়েছে, রক্ত জালিকা রয়েছে, অসংখ্য রক্ত জালিকা রয়েছে, অসংখ্য রক্ত জালিকা রয়েছে। এই রক্ত জালিকাগুলো কি করছে, এই রেড গ্রন্থিতে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেই গ্যাসটাকেও কি করছে, শোষণ করে নিচ্ছে। তার ফলে রেড গ্রন্থি আবার চুপসে যাচ্ছে এবং তখন মাছের আপেক্ষিক গুরুত্ব আবার বেড়ে যায় বা ওজন আবার বেড়ে যায়, মাছ আবার জলের নিচে নেমে যায়। তাহলে এইভাবে পটকা কিন্তু মাছকে জলের ওপর ভেসে উঠতে সহায়তা করে। রেড গ্রন্থিতে উৎপন্ন গ্যাস কি করছে, মাছের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে দিচ্ছে, মাছকে জলের উপরে ভেসে উঠতে সহায়তা করছে। এবং যখন রেড গ্রন্থি আর রেটিয়া মিরাবিলিয়ার মাঝের যে দরজাটা বা বাল্বটা রয়েছে সেটা যখনই খুলে যাচ্ছে, তখন কি হচ্ছে, রেড গ্রন্থি থেকে গ্যাস রেটিয়া মিরাবিলিয়াতে স্থানান্তরিত হচ্ছে। ওর মধ্যে থাকা যে রক্ত জালিকাগুলো রয়েছে সেগুলো ওই গ্যাসটাকে শোষণ করে নিচ্ছে এবং মাছটার আপেক্ষিক গুরুত্ব বেড়ে গিয়ে আবার জলের নিচে নেমে যাচ্ছে। তাহলে রুই মাছের ক্ষেত্রে এই ধরনের অঙ্গ সংস্থানগত পরিবর্তন আমরা দেখতে পাই। জলের মধ্যে থাকার দরুন কিন্তু ওদের মধ্যে এই অভিযোজনগত পরিবর্তন এসছে। তাহলে অভিযোজন সম্পর্কিত ক্যাকটাস আর রুই মাছের যে অঙ্গ সংস্থানগত অভিযোজন সেই সম্পর্কে আমরা পড়লাম। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। ফাইলাক্লোড কাকে বলছে? রুই মাছের যে পটকা রয়েছে সেই পটকার মধ্যে কোন দুটি প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়? বলতে হবে রেড গ্রন্থি, রেটিয়া মিরাবিলিয়া। এর কি কি কাজ সেই সম্পর্কেও কিন্তু কোশ্চেন আসতে পারে। রেটিয়া মিরাবিলিয়াতে কি থাকছে? অসংখ্য রক্তজালিকা থাকছে। এই সম্পর্কে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। এছাড়া এরকমও কোশ্চেন আসতে পারে যে রুই মাছের অঙ্গ সংস্থানগত অভিযোজনটি বর্ণনা করো, অথবা ক্যাকটাসের যে অঙ্গ সংস্থানগত অভিযোজন বর্ণনা করো, এরকমও কিন্তু কোশ্চেন আসতে পারে। অভিযোজন কাকে বলে সেরকম কোশ্চেন আসতে পারে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এই টপিকের সম্পর্কিত যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসবো। আর এইরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.